নমস্কার আমার সকল ভ্রমণ বন্ধুরা। আশা করি উপরওয়ালার অসীম দয়াতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বলবো পৃথিবীর সবথেকে উঁচু কৃষ্ণ মন্দির উলাকান্দারা ভ্রমণ সম্বন্ধে খুঁটিনাটি সমস্ত তথ্য। ভারতবর্ষের হিমাচল প্রদেশ রাজ্যের কিন্নর জেলার রোড়া উপত্যকাতে ৩,৮৯৫ মিটার বা ১২,৭৭৮ ফুট উঁচুতে অবস্থিত ভগবান শ্রীকৃষ্ণের এটি একটি অতি প্রাচীন আবাসস্থল। সারা পৃথিবীর সবথেকে উঁচু এই কৃষ্ণ মন্দিরটি নাকি পাণ্ডব ভাইয়েরা তাদের বনবাসের সময় তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে ভগবানকে উপহার দিয়েছিলেন। চারিদিকে কিন্নর পর্বতমালা দিয়ে ঘেরা অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে একটি ছোট্ট হ্রদের মাঝে পাথরের ছাদ আর কাঠের দেয়াল দিয়ে তৈরি ছোট এই অসাধারণ সুন্দর মন্দিরটি তার পরিবেশগত ও অবস্থানগত দিক দিয়ে যুগ যুগ ধরে হিমাচল প্রদেশের পৌরাণিক ও আধ্যাত্মিক সৌন্দর্য বহন করে চলেছে। সাধারণত আমাদের ভোলে বাবাই এত উঁচু উঁচু জায়গাতে বসবাস করে থাকেন, কিন্তু গিরিধারীরও যে এত উঁচুতে কোনো মন্দির আছে তা আমি কিছুদিন আগে পর্যন্ত জানা ছিল না। কিন্তু যেই দিন থেকে এই মন্দির সম্বন্ধে আমি জেনেছিলাম সেই দিন থেকেই আমার ইচ্ছা ছিল খুবই কম খ্যাত এই মন্দিরটিতে কিছু না কিছু করে যাবার, কিন্তু সবসময় কোনো না কোনো কারণে এতদিন ওই মন্দিরে কিছুতেই যাওয়া হয়ে উঠছিল না। ওই যে কথাতে আছে না যে গোবিন্দ না ডাকলে কি আর তার কাছে যেতে পারা যায়। যাই হোক, শেষ পর্যন্ত গিরিধারী দয়াতে তার এই সবথেকে উঁচু বাসস্থানটি দর্শন করার পরম সৌভাগ্য এই বছর নভেম্বর মাসে আমার হয়েছিল। তাই আজ আপনাদেরকে এই মন্দির দর্শন যাত্রার সমস্ত খুঁটিনাটি তথ্য জানাবো। এই মন্দির দর্শন যাত্রা করার জন্য হাঁটা শুরু করতে হয় হিমাচল প্রদেশের প্রত্যন্ত একটি গ্রাম উল্লাখাস থেকে। আমি সকাল 10টা নাগাদ উল্লাখাস গ্রামে এসে পৌঁছেই উল্লাকান্দার জন্য হাঁটা শুরু করে দিয়েছিলাম। বেশ খাড়া পাহাড়ের গায়ে গায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু বাড়িঘর আর আপেল গাছের বাগান দিয়ে তৈরি ছোট্ট একটা গ্রাম এই উল্লাখাস। গাড়ি চলার রাস্তা শেষ হওয়ার আগেই ডান দিকে নজরে পড়ল একটা ছোট্ট সাইনবোর্ডের দিকে। তাতে যদিও উল্লাকান্দা মন্দিরের কোনো উল্লেখ নেই, শুধু তাতে লেখা ছিল এই যে জন্মাষ্টমী মার্গ কোন দিক দিয়ে গেছে। আপনাদের সবাইকে মনে রাখতে হবে যে এই জন্মাষ্টমী মার্গই হলো উল্লাকান্দা মন্দিরে যাওয়ার হাঁটা পথ। গাড়ি রাস্তা ছেড়ে ডান দিকে সরু সিঁড়িপথ সোজা উঠে গেছে উপরের দিকে। প্রথম থেকেই শুরু হলো চড়াই। এই যে পথ চলা শুরু হলো, এই পথের একদম শেষ পর্যন্ত পুরোটা পথেই এক রকমেরই দুর্দান্ত চড়াই পথ। আর এই মোট পথের প্রায় 70% পথই হলো সিঁড়ির পথ, যার জন্য অনেকটা কম কম পথ চলে অনেকটা উঁচুতে উঁচুতে উঠে যেতে হচ্ছে সমস্ত পথ জুড়েই। কিছুটা গিয়ে আবার পথ এবার সামনের দিকে যাওয়ার সময় ডান দিকে বেঁকলো। পথের এই প্রথম দিকটা গ্রামের বাড়িঘর, বাগান আর স্কুলের পাশ দিয়েই পথ উপরের দিকে উঠে চলে গেছে। আগে শোনা ছিল এই যে উল্লাখাস গ্রাম থেকে উল্লাকান্দা মন্দির প্রায় 12 কিলোমিটার থেকে 14 কিলোমিটার মতো দূরে অবস্থিত। মনে মনে ভাবছিলাম যে আগে তো কেদারনাথ, অমরনাথ, রুদ্রনাথ, মণিমহেশের দর্শন যাত্রার মতো লম্বা লম্বা অনেক কঠিন চড়াই পথ আগে খুব ভালোভাবে পার করতে যখন পেরেছি, তখন এইমাত্র 12-14 কিলোমিটার পথ পার করে মাধবের এই সবথেকে উঁচু মন্দিরে পৌঁছতে খুব বেশি সময় লাগবে না। কিন্তু তখন তো আমার জানা ছিল না যে আমার এই কথা শুনে অন্তর্যামী কেশব মনে মনে খুব হেসেছিলেন। ভাবছিলেন যে ঠিক আছে, এসেই দেখ কিভাবে আসতে পারিস। পাহাড়ি পথ হলেও অনেকটা উঁচু উঁচু পথে খুব স্বচ্ছন্দে হাঁটতে পারা যায়, কিন্তু এখানে যেহেতু পথের বেশিরভাগটাই শুধু সিঁড়ি পথ, তাই বেশিক্ষণ ধরে অনেকটা হাঁটতে গেলেই দম শেষ হয়ে যাচ্ছে। তাই একটু একটু করে হেঁটে আর বেশ খানিকটা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দম নিয়ে তারপরে ওপরে উঠতে হচ্ছে। এইভাবে প্রায় 3 ঘন্টাতে এই 4 কিলোমিটার পথ
উপরে উঠে এসে একটা ঝর্ণা পার হতে হলো। এই ঝর্ণা পার হওয়ার আগেই গ্রাম আর বাগান বিদায় নিয়েছে। এবার পাহাড়ের একটা বাঁক ঘুরেই খাড়া চড়াই এই পথ এসে পড়ল একদম একটা জঙ্গলের মধ্যে। এবার উঁচু উঁচু বিশাল সব গাছপালার ছায়ার মধ্যে দিয়ে পথ সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেছে। চারিদিকে গা ছমছমে নিঝুম আর ঠান্ডা পরিবেশে একটু করে করে রেস্ট নিতে নিতে খাড়াইভাবে ওপরে ওঠা পথ ধরে চলতে থাকলাম। এই পথে আমার মতো যাত্রী আজকে খুবই কম। এখনো পর্যন্ত ওপর থেকে নেমে আসা দর্শন ফেরত কোনো একজন যাত্রীকেও পাইনি যে তার সাথে একটু কথার কথা বলবো যে আর কতটা পথ বাকি আছে। শুনেছি যে এই জঙ্গলের মধ্যে দিয়ে পথও প্রায় 4 কিলোমিটার মতো রাস্তা, যেটা উপরের দিকে উঠে গেছে। প্রায় আরো 3 ঘন্টা চলার পরে সামনে এলো লোহার গেটালা লোহার একটা তোরণ, যাতে উপরে লেখা আছে ওয়েলকাম টু উল্লাকান্দা। কিন্তু এই তোরণ দেখে বিশেষ আনন্দ পাওয়ার কিছু নেই, কারণ আমি জানি এখান থেকেও মন্দির আরো প্রায় 5 কিলোমিটার অত্যন্ত চড়াই রাস্তার দূরত্বে অবস্থিত। জঙ্গলের মধ্যে রাস্তা এই তোরণ পার হলেই শেষ হয়ে যায়। এবার পথ উঠে এসেছে পাহাড়ের পাশের একটা ভ্যালিতে। এখানে পথের ডান দিকে একটু দূরে এই পথের প্রথম ক্যাম্প বা থাকা খাবারের জায়গা বেস ক্যাম্প নাম্বার 1 বা লোয়ার বেস ক্যাম্প রয়েছে। সেই নিচে উল্লাখাস গ্রামের বাস স্ট্যান্ড ছাড়ার পরে এই লোয়ার বেস ক্যাম্প পর্যন্ত আসার গোটা পথে কোথাও কোনো রকম কোনো দোকানপাট নেই। তাও যে এই ক্যাম্পে অনেক কিছু পাওয়া যায় মোটেও তাই নয়। শুধু এখানে 40 টাকাতে ম্যাগি আর 80 টাকাতে একটা আলুর পরোটা পাওয়া যাচ্ছিল ওই যেই দিনকে আমি ওখানে গেছিলাম সেই দিনকে। তাছাড়া বিশেষ কোনো রকম বিস্কুট বা কোনো চিপস বা অন্য কিছুই ছিল না সেই দোকানে বা সেই ক্যাম্পে। তবে রাতে থাকার জন্য সেই ক্যাম্পে লেপ কম্বল সহ ভালো থাকার ব্যবস্থা আছে। জনপ্রতি 1000 টাকা করে এক রাতে থাকা, পেট ভরে খাবার আর সকালে টিফিন পাওয়া যায় এই ক্যাম্পটাতে। ক্যাম্পে পৌঁছাবার আগে ঘড়িতে তাকিয়ে দেখি তখন বিকেল 4টে প্রায় বেজে গেছে। আমার ইচ্ছা ছিল যে আমি এই ক্যাম্পে না থেকে উপরের মানে আরো উপরে থাকা দ্বিতীয় বেস ক্যাম্প বা আপার বেস ক্যাম্পেই থাকবো, যাতে যতটা পারা যায় পথ এগিয়ে থাকা যায় উল্লাকান্দা মন্দিরের দিকে। ওই আপার বেস ক্যাম্প এখান থেকে আরো প্রায় 3 কিলোমিটার দূরে সামনের পাহাড়ের উপরে অবস্থিত। তাই এই লোয়ার বেস ক্যাম্পে আমি আর না দাঁড়িয়ে ধীরে ধীরে আপার বেস ক্যাম্পের দিকে হাঁটা চালিয়ে গেলাম। এখন এখানে পথে কিন্তু আর কোনো সিঁড়ি নেই। চড়াইও আগের মতো যে পথ ছিল সেই পথের মতো চড়াইও এখানে তেমন ভয়ঙ্কর নয়, কিন্তু এখন পথ যেহেতু 10,000 ফুট উপরে চলে এসেছে তাই চারিদিকে আর কোনো বড় গাছপালা নেই, শুধু সবদিকে ছোট ছোট গুল্ম জাতীয় গাছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আসল কঠিন চড়াই পথ পেরিয়ে এসে এখন পথ আগের থেকে অনেক সহজ সরল হলেও চড়াই তো কিছুটা আছেই কিনা, তাই শরীর আর এগোতে চায় না। মনে মনে শুধু গোপীনাথের নাম জপি আর জপতে জপতে কোনো রকমে পা দুটোকে নিয়ে টানতে টানতে সামনের দিকে এগিয়ে চলি। এইভাবেই আরো কিছুটা এগিয়ে যেতেই দূরে দ্বিতীয় বা আপার বেস ক্যাম্প অনেক উপরে থেকে নজরে এলো। বাহ, এবার তো তাহলে এসে গেছি। জয় রাধা মাধব কি। মনে অনেক উৎসাহ আর নতুন বল নিয়ে শরীরটাকে ঠেলে নিয়ে এগোতে থাকি আপার বেস ক্যাম্পের দিকে। কিন্তু হায়, ক্যাম্প দূর থেকে দেখা গেল পথ যে আর কিছুতেই শেষ হতে চায় না। হে রাধামন, দয়া করো, আর যে পারি না এগোতে। সারা শরীর যেন মনে হচ্ছে বিশাল ভারী হয়ে গিয়েছে। একটুখানি চলি আর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিয়ে একটু একটু করে এগোতে থাকি। ওইদিকে সন্ধ্যা হয়েও আসছে। এইরকম ভাবে প্রায় 2 ঘন্টা ধরে ছেঁচড়ে ছেঁচড়ে কোনো রকমে চলে সন্ধ্যে 6টা নাগাদ এসে পৌঁছালাম এই আপার বেস ক্যাম্পে। এসেই পিঠের ব্যাগ আর হাতের লাঠিটা পাশে রেখেই ধূপ করে একটা পাথরের ওপরে শুয়ে পড়লাম। নড়তে চড়তে পারারও তখন কোনো ক্ষমতা নেই আমার। বেশ কিছুক্ষণ ওইভাবেই পড়েছিলাম ওখানে।
এরপরে ক্যাম্পওয়ালা এসে বলল যে এখানে এরকম ওপেন এয়ারের মধ্যে না শুয়ে আমি যেন ক্যাম্পের ভেতরে গিয়ে শুই, তাই যেন আর এখানে না থাকি, নয়তো ঠান্ডা লেগে যাবে। সত্যিই তো, এতক্ষণে ক্লান্তিতে আমি বুঝতেই পারিনি যে চারিদিকে একদম অন্ধকার হয়ে গিয়েছে আর প্রচণ্ড জোরে ঠান্ডা বাতাস বইছে। তাই কোনো রকমের শরীরটাকে ক্যাম্পওয়ালার দেখানো একটা টেন্টের মধ্যে ঢুকে পড়ে একটা কম্বলের ভেতরে এলিয়ে দিলাম। কিন্তু এ বাবা, কম্বল তো দেখি একেবারে ভেজা। কিন্তু না, তারপরে বুঝলাম যে এ ভেজা নয়, ঠান্ডার জন্যই এইরকম ভেজা ভেজা লাগছে। এরপরে সমস্ত শরীরটাকে কম্বলের ভেতর ঢুকিয়ে কোনো রকমের কম্বল গরম করতে করতে কিভাবে জানি না কখন যেন ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। काने ओ सेठ जी उठिए, डिनर रेडी हो गया, खाकर फिर सो जाइए। বুঝতে পারলাম ক্যাম্পওয়ালা ডাকছে। ক্যাম্পওয়ালার ডাকে ঘুম ভাঙলো। কত রাত হয়েছে জানি না, আর এদিকে বুঝতে পারছি প্রচুর খিদাও লেগেছে। কিন্তু টেন্টের ভেতরটা তখন অনেক গরম হয়ে গিয়েছে। তো ওই গরম টেন্টের ভেতরের থেকে বাইরে চরম ঠান্ডাতে বেরোতে এতটুকু ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল না খাই, এখানে এইভাবে শুয়ে থাকি। এই ভাবতে ভাবতে আবার টেন্টওয়ালা ডাক লাগালো ক্ষেতের। এবার যাই হোক, কোনো রকমে টেন্ট থেকে বেরিয়ে এই টেন্ট থেকে একটু পাশে একটা কিচেন রুমে গিয়ে গরম গরম রাজমা আর ভাত খেয়ে এসে আবার দৌড়ে এসে ঢুকে পড়লাম সেই কম্বলের ভেতরে। মোবাইলে দেখলাম তখন বাজছে রাত 9টার মতো। এর আগে ক্লান্তিতে তো ঘুম এসে পড়েছিল, কিন্তু এবার খেয়ে এসে তো দেখছি দুটো কম্বল গায়ে দিয়েও কিছুতেই শীত মানতে চাইছে না। শুধু সবসময় ঠক ঠক করে কেঁপেই চলেছি। রাধে রাধে জব করতে করতেও ঠান্ডাতে একটুও ঘুম আসতে চায় না। আধ ঘুম আর আধ জাগা অবস্থাতেই রাত শেষ হয়ে গেল। এই আপার টেন্টে প্রতি জন পিছু এক রাতে থাকা ও খাবারের ভাড়া পড়ে ১,৫০০ টাকা থেকে ১২০০ টাকার মতো। এতে পরের দিনে সকালে টিফিনও পাওয়া যায়। আমি দুটো বেস ক্যাম্পেরই মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনার যাবার আগে যদি কিছু জানার থাকে বা ওদের থেকে কিছু জেনে নেওয়ার থাকে বা আগে থেকে টেন্ট বুক করে যাওয়ার থাকে, তাহলে ওদের সাথে কথা বলে নিতে পারেন। সকালে চারিদিকে আলো এলেও ক্যাম্পের কাছে সূর্যের কিরণ এলো প্রায় 7:30 নাগাদ। ততক্ষণ পর্যন্ত আমি ক্যাম্পের ভেতরেই ছিলাম। সূর্যের প্রথম রশ্মি আসার পরে টেন্ট থেকে বেরিয়ে বাথরুম করে আর ম্যাগি টিফিন খেয়ে রেডি হলাম শেষ 2 কিলোমিটার দারুণ চড়াই পথটা পার হয়ে 12,778 ফুট উচ্চতায় পৃথিবীর সব থেকে উঁচু কেশবের মন্দিরে যাওয়ার জন্য। এই ক্যাম্প থেকেই পথ সামনের দিকে উঠে গেছে একদম পাহাড়ের মাথার ওপর উলাকান্দা মন্দিরের দিকে। সকালের নতুন আলোতে সারা রাতের বিশ্রামের পরে চাঙ্গা শরীর আর চাঙ্গা মন নিয়ে নতুনভাবে হাঁটা শুরু করে দিলাম। চারিদিকে একদম গাছপালা না থাকাতে এই এলাকাতে বাতাসে অক্সিজেন বেশ কম, তাই একটু চললেই কিন্তু হাঁপিয়ে যেতে হচ্ছে। একদম শুষ্ক আর রুক্ষ ছোট বড় প্রচুর পাথরের মাঝ দিয়ে এই পথ সামনের দিকে একদম উপরে এগিয়ে গেছে। যতই এগাই মনে হয় যেন ওই তো এবার ওই মনে হয় সামনের পাহাড়টাই শেষ পাহাড়, তারপরেই উলাকান্দা। কিন্তু না, যখনই সেই পাহাড়ের ওপর ওঠা যায় তারপরও দেখতে পাওয়া যায় পথ আরো সামনে পাহাড়ের দিকে উঠে গেছে। এইভাবেই চলতে চলতে সবকিছুরই যেমন একসময় শেষ আছে, তেমন একসময় এই পথেরও শেষ হলো। নিচের বেস ক্যাম্প থেকে অর্থাৎ আপার বেস ক্যাম্প থেকে প্রায় 1.5 ঘন্টা পথ চলে এতক্ষণে আসতে পারলাম আমার এতদিনে আসার অভীষ্ট ভগবান পার্থসারথীর মন্দির উলাকান্দাতে। এ যেন এক যুদ্ধ জয়ের আনন্দ পাওয়া, কাউকে ভাষাতে বলে না বোঝাতে পারা এক অসাধারণ অনুভূতিতে সারা শরীর আর মন ভরে গেল। সার্থক হলো আমার এত কষ্ট করে এত দূরে পাহাড় ডিঙিয়ে কষ্ট করে আসা। আমার চোখের সামনেই রয়েছে বহু দিনের দর্শন কাঙ্ক্ষিত সেই অসাধারণ সুন্দর গোবিন্দ মন্দির।
ওপরে মন্দিরের কাছের হ্রদের পাশে পৌঁছে প্রথমেই হ্রদের পাড়ে একটা পাথরের ওপর বসে পড়লাম। বসে বসে অনেকক্ষণ ধরে জিরিয়ে জিরিয়ে মন্দির সহ গোটা অঞ্চলটাকে লক্ষ্য করলাম। দেখতে পেলাম যে একটা ছোট্ট ভ্যালির মধ্যে পিছনের কিন্নর পাহাড় থেকে বয়ে আসা একটা ছোট্ট ঝর্ণা একটা মাঝারি আকারের হ্রদ এই ভ্যালির মধ্যে সৃষ্টি করেছে। প্রায় গোল এই হ্রদটির মধ্যে রয়েছে এই মন্দিরটি। হ্রদের পাড় থেকে মন্দিরে যাওয়ার জন্য সরু একটা রাস্তা করা আছে। গোটা হ্রদটাই বিভিন্ন রঙের ছোট ছোট পতাকা আর বৌদ্ধ পতাকা দিয়ে ঘেরা রয়েছে। চঞ্চল ঝর্ণার জল এই হ্রদে এসে কিন্তু একদম শান্ত হয়ে রয়েছে। বোঝাই যায় না যে জল নিচ দিয়ে বয়ে চলেছে। পুরো হ্রদের জলে কোথাও কোনো রকম একটুও হালচাল নেই। এই হ্রদেরই আরেক দিক দিয়ে জল আবার একটা ঝর্ণা হয়ে বেরিয়ে নিচের দিকে নেমে চলে যাচ্ছে। সম্পূর্ণ হিমাচলি স্টাইলে তৈরি এই কৃষ্ণ মন্দিরটি সম্পূর্ণ কাঠের তৈরি। মন্দিরের মাথাটি চ্যাপ্টা পাথর দিয়ে ঢাকা রয়েছে। পুরো মন্দিরটাই কাঠের সুন্দর কারুকার্য আর বিভিন্ন মূর্তির আকার দিয়ে তৈরি করা হয়েছে। মন্দিরে ঢোকার দরজার উপরে হিন্দিতে কৃষ্ণ মন্ত্র লেখা রয়েছে। বেশ কিছুক্ষণ বসে বিশ্রাম নেওয়ার পরে এবার গেলাম মন্দিরের দিকে। ছোট্ট সরু পথটা পেরিয়ে এসে মন্দিরের দরজা খুলে ভেতরে ঢুকলেই দেখা গেল সামনেই দাঁড়িয়ে রয়েছেন পিতলের তৈরি বংশীধারী ভগবান শ্রীকৃষ্ণ। তার দুই পাশে আরো কয়েকটি পাথরের আর শ্বেত পাথরের মূর্তি রয়েছে। এই জনমানবহীন দুর্গম প্রান্তরে কানাই কিন্তু একাই এখানে বসবাস করেন, কারণ শ্রী রাধিকা নেই তার সঙ্গে। সারা বছরের কিছু নির্দিষ্ট মাস ছাড়া এই মন্দিরে কোনো রকম কোনো পূজারি থাকে না, তাই এখানে কোনো পূজাও দেওয়া যায় না। তবে অন্যকে দিয়ে পুজো দেওয়ার কি আছে। মনের সমস্ত ভালোবাসা আর প্রার্থনা দিয়ে রাধারমণকে বললাম, হে কান্হা, এই যে এত দূরে এত কষ্ট করে এসে তোমার দর্শন করতে দিয়েছো, এটাই কি আমার কাছে কম পাওনা বা তোমার কম করুণা নাকি? সবাইকে অনেক অনেক ভালো রেখো আর নিজেও অনেক ভালো থেকো। এই কামনা নিয়ে সঙ্গে থাকা চকলেট ঠাকুরের পায়ে ছুঁয়ে প্রসাদ করে নিলাম। তারপরে মন্দিরটা চারিদিক থেকে একবার প্রদক্ষিণ করে নিয়ে আবার হ্রদের অন্য পারে ফিরে এলাম। এইবার শুরু হলো ফটো তোলার পালা। প্রচুর ফটো তুলেও মন তো আর ভরে না। চারিদিক দিয়ে প্রচুর ফটো তুলতে তুলতেই হ্রদটাকে একবার পরিক্রমা করে নিলাম। মনে রাখবেন, সবসময় হ্রদ পরিক্রমা করতে হয় বাদিক থেকে ডান দিকের দিকে। আমারই এই পরিক্রমার মাঝেই দেখলাম আরো কয়েকজন এসেছে মন্দির দর্শন করতে। তাদেরই একজনকে ডেকে নিয়ে আমার কটা ছবিও তুলালাম মন্দিরের কাছে। এরপরে আরো বেশ কিছুক্ষণ হ্রদের চারপাশে কাটিয়ে প্রায় বেলা 12টা নাগাদ শ্রীহরির থেকে অনুমতি নিয়ে নিচে ফেরার পথ ধরলাম। এরপরে প্রায় 5টা নাগাদ এই 14 কিলোমিটার সম্পূর্ণ দারুণ উতরাই পথ পেরিয়ে এসে পৌঁছালাম
উল্লাকান্দা বাস স্ট্যান্ডে। এবারে আসি কি করে পৌঁছাবেন এই কৃষ্ণ মন্দিরে। প্রথমে বলি কি করে আমার মতো একা যাত্রী হিসাবে এখানে দর্শন করতে আসতে পারবেন। হিমাচল প্রদেশের কিন্নর জেলাতে অবস্থিত এই মন্দিরটিতে আসতে গেলে আপনাকে প্রথমে আসতে হবে হিমাচল প্রদেশের রাজধানী সিমলাতে। উত্তর ভারতের বিভিন্ন জায়গা থেকে বিমানপথে, রেলপথে আর আকাশপথে খুব ভালোভাবে সিমলাতে আসতে পারা যায়। এবার এখান থেকে কেবল সড়ক পথে আপনাকে উলাকান্দাতে আসতে হবে। সিমলা থেকে আপনাকে এবার সিমলা থেকে কাজা যাওয়ার NH5 রাস্তা ধরে টাপড়ি শহরে আসতে হবে। সিমলা থেকে যে সমস্ত বাস রেকম্পিও, সাংলা, কাজা, টাবো, নাকো যায় সেই সব বাসে আপনাকে চড়তে হবে। আর ওই সব বাসগুলোতে চড়ে এসে নামতে হবে সিমলা থেকে 196 কিলোমিটার দূরের ছোট্ট শহর টাপড়িতে। বাসে করে এই পথ আসতে সময় নেবে কম করে 9 থেকে 10 ঘন্টার মতো। সিমলা থেকে সারাদিনে অনেক বাস ছাড়ে টাপড়ির দিকে আসার জন্য। আর যদি আপনি কোনো সময় টাপড়ি যাওয়া বা টাপড়ি আসার ডাইরেক্ট কোনো বাস না পান, তবে সিমলা থেকে রামপুর ভুসওয়াল যাওয়ার বাস ধরুন। সিমলা থেকে রামপুর যাওয়ারও প্রচুর বাস পাওয়া যায়। এই রামপুর ভুসওয়াল থেকেও সারাদিনে টাপড়ি যাওয়ার বেশ কিছু বাস পাওয়া যেতে পারে। সিমলা থেকে টাপড়ি যাওয়ার বাস ভাড়া পড়ে 700 টাকার মতো। টাপড়ি পৌঁছেই বাস স্ট্যান্ড থেকে একটু দূরে নিচের দিকে প্রোগ্রামং হোটেলে এসে উঠুন। গোটা টাপড়িতে এই একটাই থাকার হোটেল আছে। পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো এই হোটেলটিতে একটি ডবল বেডের রুম ভাড়া রুমের কোয়ালিটির উপরে নির্ভর করে 800 টাকা থেকে 1200 টাকার মধ্যে পড়বে। এই হোটেলটিতে মোটামুটি ন্যায্য মূল্যে ভেজ আর নন ভেজ দুই রকমেরই খাবারের রেস্টুরেন্টও রয়েছে। হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই হোটেলটা ছাড়া টাপড়িতে হিমাচল প্রদেশের গভর্নমেন্টের একটা রেস্ট হাউসও রয়েছে, কিন্তু সেটাতে থাকতে গেলে কেবল আগে থেকে অনলাইনে বুক করে তবেই এখানে এসে থাকতে পারবেন, নয়তো নয়। টাপড়ির এই হোটেলে রাত কাটিয়ে পরের দিন সকালে হোটেলের রুমটা ছেড়ে দিন। তারপরে ওই হোটেলেই বাকি সমস্ত বেশি লাগেজগুলোকে জমা রেখে সাথে কেবল একটা ছোট পিঠের ব্যাগতে প্রয়োজনীয় জিনিসপত্র আর গরম জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়ুন উলাকান্দার দিকে। এবার আসুন টাপড়ি বাস স্ট্যান্ডে। এই টাপড়ি বাস স্ট্যান্ড থেকে বাস ধরতে হবে আপনাকে উল্লাখাস গ্রামে যাওয়ার জন্য। টাপড়ি বাস স্ট্যান্ড থেকে সারাদিনে 3 বার বাস চলে উলাকান্ডা যাওয়ার যাত্রা শুরু করার গ্রাম উল্লাখাসে যাওয়ার জন্য। প্রথম বাসটি ছাড়ে সকাল 8টা 15 মিনিটে, দ্বিতীয় বাসটি ছাড়ে দুপুর 11টা 45 মিনিটে আর শেষ বাসটি ছাড়ে বিকেল 5টাতে। এই বাসগুলো 1 ঘন্টাতে টাপড়ি থেকে উল্লাখাস গ্রামে পৌঁছে সেই বাস উল্লাখাসে একটু না দাঁড়িয়ে মুখ ঘুরিয়ে আবার 1 ঘন্টাতে উল্লাখাস থেকে টাপড়ি এসে পৌঁছায়। টাপড়ি থেকে উল্লাখাস যাওয়ার জন্য এই বাসের ভাড়া পড়ে 40 টাকা, আবার ফেরার ভাড়া পড়েও জনপ্রতি 40 টাকা করেই। আমার মনে হয় আমার মতোই আপনাদেরও টাপড়ি থেকে সকাল 8টা 15 মিনিটের প্রথম বাসটা ধরে 9:30 নাগাদ উল্লাখাস গ্রামে পৌঁছে উল্লাকান্দা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেওয়া ভালো হবে। তারপর সারাদিন চলে হয় মন্দির দর্শন করে বা কোনো একটা বেস ক্যাম্পে থেকে রাত কাটিয়ে তারপরের দিন সকালে মন্দির দর্শন করে বিকেলের মধ্যে আবার উল্লাখাস গ্রামে পৌঁছে বিকেল 6টার বাস ধরে আপনি টাপড়িতে পৌঁছে যান। টাপড়িতে পৌঁছে আবার এসে ওই হোটেলেই উঠুন। তারপর সেই রাতটা টাপড়িতে কাটিয়ে পরের দিন সকালে হোটেল ছেড়ে দিয়ে আবার আপনি যেদিকে যেতে চান সেই দিকে চলে যেতে পারবেন। আর যদি আপনি ছোট গাড়ি করে উল্লাকান্দা দর্শন করতে আসতে যান, তবে তো আপনি যেখান থেকেই আসুন না কেন সেই আপনাকে সিমলা আসতেই হবে। আর সিমলা থেকে এবার কাজা যাওয়ার জন্য যে NH5 রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে সোজা
নারকান্দা, লুহুরি, রামপুর ভুসওয়াল, সারাহান, ভাবনগর, পামব্রি, টাপড়ি হয়ে আরো কিছুটা এগিয়ে চলিং মোড় থেকে NH5 ছেড়ে দিয়ে বাম দিকের পাহাড়ি রাস্তাতে বেঁকে উপরের দিকে উঠে চলে আসুন উল্লাখাস গ্রামে। উল্লাখাস গ্রামের একদম বাস স্ট্যান্ডতেই একটা বড়সড় থাকা খাবারের হোটেল আছে। আর এছাড়া আরো এগিয়ে গিয়ে গোটা উল্লাখাস গ্রামেই আরো বেশ কিছু বিভিন্ন মানের আর বিভিন্ন ধরনের থাকা খাবারের জন্য হোমস্টে রয়েছে। সব হোমস্টেগুলোতেই বা হোটেলগুলোতেই থাকা খাওয়ার জন্য জনপ্রতি 500 টাকা থেকে 1000 টাকার মতো লাগে। ছোট গাড়িতে করে আপনি যদি উল্লাখাস গ্রামে আসেন, তাহলে যেখানে বাস এসে থামে সেখানে না থেকে আপনি আরো ওই গাড়ি করে কাঁচা রাস্তা ধরে আরো 2 কিলোমিটার মতো আগে এগিয়ে আসতে পারবেন। আর ওখানে গিয়েও ওই এলাকাতেও কোনো লোকাল হোমস্টেতে থাকতেও পারবেন। সেই দিনটা বা সেই রাতটা উল্লাখাস গ্রামে কাটিয়ে পরের দিন সকাল সকাল মন্দির দর্শনের জন্য যাত্রা শুরু করে দিন। মন্দির দর্শন করে ফিরে এসে আবার নিজের ইচ্ছা মতো যেদিকে যেতে চান সেখানে চলে যান, কিংবা উল্লাখাস গ্রামেও সেদিনকে রাতটা থেকে যেতে পারেন। সিমলা থেকে উল্লাখাস গ্রামে যেতে ছোট গাড়ির প্রকারভেদে আপনার 8000 থেকে 15000 টাকার মতো লাগবে। টাপড়ি থেকে উল্লাখাস যেতে বা উল্লাখাস গ্রাম থেকে টাপড়ি আসতেও ছোট গাড়ি ভাড়া পাওয়া যায়। ভাড়া নেয় 800 টাকা থেকে 1200 টাকার মতো। আমি ডেসক্রিপশন বক্সে এমন একজনের গাড়িওয়ালার নাম্বার দিয়ে দিয়েছি, যার সাথে আপনারা দরকার পড়লে কথা বলে নিতে পারেন। উলাকান্দা যেতে কিন্তু কোথাও থেকে কোনো রকম কোনো পারমিশন নিতে হয় না। সারা বছরই এই পথ খোলা থাকে। কিন্তু সারা বছর পথ খোলা থাকলেও উলাকান্দা দর্শনের সব থেকে ভালো সময় হলো মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত। বাকি মাসগুলোতে বরফ পড়ে রাস্তা দুর্গম থেকে আরো বেশি দুর্গম হয়ে পড়ে। আর তাছাড়া ওই বরফের সময়গুলোতে উপরে দুটো ক্যাম্পও কিন্তু পুরোপুরি বন্ধ থাকে, তাই রাস্তাতে থাকার কোনো রকম জায়গা থাকে না। তাই যদি আপনি সেই সময়তে উলাকান্দা মন্দিরের দিকে যান, তাহলে যে করেই হোক আপনাকে মন্দির দর্শন করে যত রাতই হোক আপনাকে আবার উল্লাখাস গ্রামে ফিরে আসতে হবেই হবে। সারা বছরে জন্মাষ্টমী হলো উল্লাকান্দা মন্দিরের একমাত্র উৎসব। ওই দিন আর ওই সময়টিতে হিমাচল সহ সারা দেশ থেকে অসংখ্য পুণ্যার্থী উল্লাকান্দা মন্দিরে পূজা দিতে যান। বিশাল মেলাও বসে সেই সময় ওই অঞ্চলে। উল্লাকান্দা অঞ্চলকে হিমাচল প্রদেশে বিভিন্ন দিকে ট্রেকিং এ যাবার স্বর্গরাজ্য বলা যেতে পারে। এখান থেকে লিস্টিগারাং পাস, কাফনু গ্রাম, ভাবা পাস, রোড়াকান্দা, বুরান পাস, কাসাং উপত্যকা, কাসাং পাস আর পাঙ্গি গ্রাম ইত্যাদি অসাধারণ সুন্দর সুন্দর বিভিন্ন জায়গাতে ট্রেকিং করে যেতে পারা যায়। যদি সময় আর সব রকমের সামর্থ্য আপনার কাছে থাকে, তবে চাইলে আপনিও ওইসব জায়গাগুলি থেকে ট্রেক করে ঘুরে আসতে পারবেন। এই দর্শন যাত্রা করতে কখনোই কিন্তু সুটকেস, ট্রলার বা ড্রাফেল ব্যাগ সঙ্গে করে আনবেন না। এগুলো হোটেলেই রেখে আসবেন। পথ চলার জন্য পরিবর্তে শুধু ব্যাকপ্যাক বা ছোট পিঠ ব্যাগই ব্যবহার করুন। এই মন্দির যেহেতু 10,000 ফুটের ওপরে 12,000 ফুটেরও বেশি উঁচুতে অবস্থিত, তাই ওই এলাকাতে বিভিন্ন সময়ের আচমকা পরিবর্তিত আবহাওয়ার জন্য আগে থেকে আবহাওয়ার পূর্বাভাস শুনে রাখার ব্যবস্থা করুন। অত্যন্ত উঁচু এই জায়গাতে অত্যধিক ঠান্ডার জন্য সবসময় কিন্তু উপযুক্ত সব রকমের পোশাক সঙ্গে রাখবেন। এই অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে যে কোনো ধরনের মৌলিক সুবিধা না পাওয়ার জন্য এবং অত্যন্ত সীমিত ধরনের সুযোগ সুবিধা পাওয়ার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখবেন। উল্লাকান্দা মন্দির দর্শন যাত্রা শুধু একটি 4-5টা সাধারণ ট্রেকের মতো কিন্তু একদমই নয়, বরং এটি একটি অসাধারণ সুন্দর ও কষ্টকর তীর্থযাত্রা, যা পৌরাণিক কাহিনী এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পরিবেশের মধ্যে দিয়ে সমস্ত ট্রেকারদেরকে তাদের গন্তব্যের দিকে নিয়ে যায়।
আমার দৃঢ় বিশ্বাস এই যে পৃথিবীর সবথেকে উঁচুতে থাকা এই কৃষ্ণ মন্দিরের আধ্যাত্মিক আভাসহ নির্মল পরিবেশ ও মনের পাওয়া সমস্ত শান্তি উল্লাকান্দার ট্রেককে আপনার কাছে সারাটা জীবন একটি অনন্য এবং অবিস্মরণীয় অভিজ্ঞতা সাক্ষী করে রাখবে। অধিক উচ্চতাতে যদি আপনার কোনো শারীরিক প্রবলেম না হয় এবং শরীর দীর্ঘক্ষণ হাঁটাল ধকল নিতে পারে, তবে নিশ্চিন্তে আপনি এই যাত্রা করতে পারবেন। শুধু মনের আর শরীরের বল থাকতে হবে এই দীর্ঘ চড়াই পথ হাঁটতে পারার। গোটা যাত্রাপথে শুধুমাত্র অতিরিক্ত চড়াইয়ের কাঠিন্য ছাড়া এই পথে কোথাও কোনো রকম কোনো বিপজ্জনক বা প্রাণ সংশয় হতে পারে এমন কোনো জায়গা নেই। তাই এই ট্রেককে সাধারণ থেকে মডারেট ট্রেক বলা হয়ে থাকে। এই দর্শন যাত্রা সম্পূর্ণ করতে কোনো যাত্রীর শারীরিক ক্ষমতা অনুযায়ী কম করে 2 দিন থেকে 3 দিন লাগা উচিত। তবে শুনেছি অনেক বীর যাত্রী বা স্থানীয় যাত্রীরা তারা একদিনেই দর্শন করে আবার সেই দিনই একদম উল্লাখাস গ্রামের নিচে ফিরে আসে। এই সম্পূর্ণ পথের মাঝে প্রায় 4-5 কিলোমিটার পথ সম্পূর্ণ জঙ্গলের মধ্যে দিয়ে চলতে হয়। এই পথের জঙ্গলে শোনা যায় অনেক রকমের নাকি হিংস্র বন্যপ্রাণী বাস করে, কিন্তু আজ পর্যন্ত কেউ কোথাও এই বন্যপ্রাণীর দ্বারা কখনো ক্ষতিগ্রস্ত হয়নি। তাই নিশ্চিন্তে আপনি এই পথ পার হতে পারেন। সম্পূর্ণ পথের মধ্যে ওই 2টি ক্যাম্প অঞ্চল ছাড়াও পথের শেষের 5 কিলোমিটারে অনেক জায়গাতেই ক্যাম্প করার অনেক সুন্দর জায়গা রয়েছে। তাই যদি কেউ নিজের ক্যাম্প করে থাকতে চান, তবে স্বল্প টাকা ভাড়া দিয়ে সুন্দরভাবেই নিজের ক্যাম্প করে ওই জায়গাতে থাকতে পারবেন। গোটা পথে খুব বেশি না হলেও অনেক জায়গাতেই পানীয় জলের ব্যবস্থা রয়েছে, তা সে ঝর্ণার জলই হোক বা কৃত্রিম জলের ব্যবস্থা হোক। আপনার সাথে অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলোর সাথে একটা জলের বোতল, একটা লাঠি, রেইনকোট, নিজের অতি প্রয়োজনীয় ওষুধপত্র, যে কোনো একটা সরকারি আইডেন্টিটি কার্ড আর কিছু শুকনো খাবার রাখাটা খুব প্রয়োজনীয়। কারণ উল্লাখাস গ্রাম থেকে একদম উল্লাখাস মন্দির পর্যন্ত মাত্র ওই 2টো ক্যাম্প ছাড়া আর কোথাও কোনো রকম কোনো দোকানপাট নেই যেখানে আপনি কিছু আপনার প্রয়োজনীয় জিনিস পাবেন। উল্লাখাস গ্রাম থেকেই একদম উল্লাকান্দা মন্দির পর্যন্ত সম্পূর্ণ পথেই বেশিরভাগ জায়গাতেই কেবল এয়ারটেল আর জিওয়ের নেটওয়ার্ক বেশ ভালোই মেলে। তাতে কথা তো খুব সুন্দরভাবে বলতে পারা যায়ই, আবার কোথাও খুব ভালো ইন্টারনেটেরও যোগাযোগ পাওয়া যায়। সেখানে আপনি চাইলে ভিডিও কল পর্যন্ত করতে পারবেন। উল্লাখাস গ্রামের পরে পথে কিন্তু আর কোথাও কোনো রকম ইলেকট্রিক নেই, তাই নিজের ক্যামেরা বা মোবাইলের জন্য উপযুক্ত পাওয়ার ব্যাংক রাখুন। ওই 2টো ক্যাম্পেই অবশ্য রাতে ডিনার খাওয়া পর্যন্ত জেনারেটরের আলো দিয়ে আলো করা থাকে, কিন্তু সেখানে খুব বেশি কোনো রকম কোনো ইলেকট্রনিক ডিভাইস চার্জ করতে পারা যায় না। তাই চেষ্টা করুন সমস্ত ব্যাটারিগুলোকে ফুল করে রাখতে। এই অঞ্চলে কিন্তু কোথাও কোনো রকম কোনো এটিএম নেই, তাই সবসময় চেষ্টা করুন সাথে নগদ টাকা পয়সা রাখতে। তবে যেখানে ইন্টারনেট ভালো চলে সেই সমস্ত জায়গাতেই কিন্তু অনলাইনে টাকা খুব সহজে এবং খুব ভালোভাবে দিতে পারা যায়। কেউ যদি একা এই যাত্রা করতে সাহস না পান, তবে আপনার সাথে যাওয়ার জন্য উল্লাখাস গ্রামে গাইড ভাড়া পাওয়া যায়। তারা কিন্তু অফিসিয়ালি আপনার কোনো রকম কোনো মালপত্র বইবে না, শুধু আপনাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য তাদের পারিশ্রমিক হয় দিন পিছু থাকা খাওয়া বাদে 1000 টাকা করে। তবে দরদাম করে এটা কমানো যেতেই পারে। অনেক ট্রাভেল এজেন্সিও দিল্লি টু দিল্লি বা সিমলা টু সিমলা 2 থেকে 3 দিনের প্যাকেজে এই দর্শন যাত্রা করিয়ে থাকে। দক্ষিণা নেয় তারা মাথা পিছু তাদের বিভিন্ন রকম প্রকারভেদে 8000 টাকা থেকে 15000 টাকা পর্যন্ত।
আমি যেহেতু একাই এই যাত্রা করেছি, তাই আপনাদেরকে আমি এটা খুব ভালো করে বলতে পারি যে গোটা পথে কোনো রকম দিক নির্দেশ ছাড়া বেশ কিছু ডাইভারশন থাকলেও একদম শেষ পর্যন্ত সম্পূর্ণ পথ চিনে যেতে কোথাও কোনো রকম আমার অসুবিধা হয়নি। তবে একটা কথা বলে রাখি যে বেশিরভাগ রাস্তার ডাইভারশনগুলোতে, অর্থাৎ যেখানে রাস্তা দুদিকে ভাগ হয়ে গিয়েছে, সেই সমস্ত রাস্তার ডাইভারশনগুলো বা ভাগগুলোতে চেষ্টা করবেন সবসময় ডান দিকের পথটা দিয়ে যেতে। পুরাতন কাল থেকে বর্তমান কালেও এই অঞ্চলের সমস্ত জনগণ ব্যাপকভাবে জন্মাষ্টমী উৎসব এই মন্দিরে উদযাপন করেন। এই উৎসবের উদযাপনের একটি বিশেষ অংশ হিসাবে এই উলাকান্দা মন্দিরে দর্শন করতে আসা লোকেরা তাদের নিজেদের কিন্নরি বা হিমাচলি টুপি এই হ্রদের জলে ফেলে দেয়। যদি সেই টুপিটি হ্রদের জলে ডুবে না গিয়ে ভাসতে ভাসতে হ্রদের অন্যদিকে চলে যায়, তবে এটা মনে করা হয় যে সেই ব্যক্তির ওই একটি বছর অত্যন্ত শান্তি, আনন্দ আর প্রশান্তিতে পূর্ণ থাকবে। তাই ভগবান কৃষ্ণের জন্মবার্ষিকীতে উল্লাকান্দা মন্দিরে আসা বিশাল জনতা তাদের করা সমস্ত পাপ ও অন্যায়ের ক্ষমা চাওয়ার জন্য মন্দিরের কাছে এসে জড়ো হন। বাবার কাছে তারা ক্ষমা চান। আর সমস্ত দর্শনার্থীদের এবং স্থানীয় বাসিন্দাদের এবং আশেপাশের জেলার লোকেদের একটা বড় অংশের উল্লেখযোগ্য ঘটনা হলো লেকের জলে টুপি নিক্ষেপে অংশগ্রহণ করা। তো এই হলো উলাকান্দা ভ্রমণ বৃত্তান্ত। আশা করি ভগবান শ্রীকৃষ্ণের এই সবথেকে উচ্চ মন্দির উল্লাকান্দা দর্শন যাত্রার খুঁটিনাটি সমস্ত তথ্য এখানে আমি আপনাদেরকে জানাতে পেরেছি। যদি এর পরেও আপনাদের আর কিছু জানার থাকে তো নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করে নেবেন। আমি আপনাদের সমস্ত প্রশ্নেরই উত্তর দেব। সবাইকে গিরিধারী অনেক অনেক ভালো রাখুন আর প্রচুর ঘুরতে যাওয়ার সদিচ্ছা দিক, এই শুভকামনা দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। জয় রাধা মাধব কি।